Hello everyone, myself Dr. Somnath Chatterjee, class 11 এর chapter 1 The Living World এই চ্যাপ্টারটা আজকে আমি শুরু করব। আমি এই ক্লাস 11 এর চ্যাপ্টার গুলো খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো The Living World এই যে চ্যাপ্টারটাই ফার্স্ট আমাদেরকে জানতে হবে লিভিং। হোয়াট ইজ লিভিং? লিভিং কথার মানে কি? তাহলে আমরা যদি গোটা পৃথিবীতে যা যা আছে, এই পৃথিবীটাকে বায়োস্ফিয়ার বলা হয়, তো এই গোটা পৃথিবীতে যা যা আছে দ্য হোল ওয়ার্ল্ড, তাহলে আমরা সমস্ত মেটেরিয়ালকে সবকিছুকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে দুটো, একটা হচ্ছে লিভিং, একটা হচ্ছে নন লিভিং। তাহলে what is living and what is non living, আমরা এই দুটোকে আলাদা করব কিভাবে, লিভিং এর সাথে নন লিভিং কে। তো যাদের লাইফ আছে তারাই হচ্ছে লিভিং। তাহলে যাদের লাইফ আছে অর্থাৎ জীবন আছে তারাই হচ্ছে লিভিং, এই ডেফিনেশন। আর যাদের জীবন নেই তারা হচ্ছে নন লিভিং। যাদের মধ্যে লাইফ অ্যাবসেন্ট, যাদের মধ্যে লাইফ নেই তারা হচ্ছে নন লিভিং। তাহলে এই জীবন কি? হোয়াট ইজ লাইফ? আমরা যদি হোয়াট ইজ লাইফ, আমরা লাইফ সায়েন্স পড়ছি, আমাদের কোশ্চেন মনে হতেই পারে হোয়াট ইজ লাইফ। এই লাইফের কিন্তু আমরা একটাই ডেফিনেশন দিতে পারি যে লাইফ begets লাইফ, মানে জীবন আর একটা জীবন দিতে পারে। একটা জীবন থেকে, একটা লাইফ ফর্ম থেকে আর একটা লাইফ ফর্ম তৈরি হতে পারে। তো এই একটা লাইফ ফর্ম থেকে আর একটা লাইফ ফর্ম হুবহু একই রকম এইটা তৈরি হওয়া, এটাই হচ্ছে রিপ্রোডাকশন। অর্থাৎ যারা রিপ্রোডিউস করতে পারে, তাহলে রিপ্রোডাকশন, যারা রিপ্রোডিউস করতে পারে তারাই হচ্ছে লাইফ। তাহলে তারাই হচ্ছে লিভিং ওয়ার্ল্ডের মধ্যে পড়ে, তারাই হচ্ছে লিভিং থিং। তাহলে যারা রিপ্রোডিউস করছে মানে একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে। এবার যারা এটা পারছে না তারা হচ্ছে নন লিভিং। বলছি লিভিং অর লিভিং অর্গানিজম, অর্গানিজম, লিভিং অর্গানিজম। তাহলে লিভিং অর্গানিজম কারা? যারা রিপ্রোডিউস করতে পারে। তাহলে এছাড়াও এদেরকে লিভিং অর্গানিজম অথবা জীব বলা হয়, বাংলায় যাদেরকে বলা হয় জীব। আর লিভিং ওয়ার্ল্ড কে বাংলায় বলা হচ্ছে জীব জগৎ। তাহলে এই লিভিং অর্গানিজমরা, এই লিভিং অর্গানিজমের আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হচ্ছে গ্রোথ, বৃদ্ধি, ঠিক আছে, তারপরে হচ্ছে চলন গমন, ঠিক আছে, মুভমেন্ট, তো তারপরে খাদ্য গ্রহণ, ফিডিং, এই সমস্ত বিভিন্ন রকম প্রপার্টিজ আছে। তাহলে আজকে যেটা আমরা পড়বো এই জীব জগৎ মানে লিভিং ওয়ার্ল্ড, এই লিভিং ওয়ার্ল্ডে কত রকমের জীব দেখা যাচ্ছে। তাহলে এখনো পর্যন্ত পৃথিবীতে কতগুলো জীব এখনো পর্যন্ত পাওয়া গেছে? প্রায় মোটামুটি 1.7 থেকে 1.8 মিলিয়ন মতো। এবার এই এতগুলো জীব আমরা কি, তাহলে কি এতগুলোই জীব আছে? না, এখনো পর্যন্ত যতগুলো প্রজাতি ডেসক্রাইবড হয়েছে, এখানে প্রজাতি আমি পরে আরো ডিটেলে প্রজাতি সম্পর্কে বলবো, মানে এক একটা ধরনের জীব যতগুলো প্রজাতি ডেসক্রাইব হয়েছে, ডেসক্রাইব মানে যতগুলো প্রজাতি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে এবং তাদেরকে প্রপার তাদের ক্যারেক্টার কি কি সব নিয়ে আলোচনা হয়েছে, এই রকম জীব এখনো পর্যন্ত পাওয়া গেছে প্রায় মোটামুটি 1.7 থেকে 1.8 মিলিয়ন মতো। কিন্তু এখনো কন্টিনিউয়াস অনেক প্রজাতি, নতুন নতুন প্রজাতি ডিসকভার হচ্ছে। সেই নতুন নতুন প্রজাতিগুলো
আস্তে আস্তে যত বাড়বে এই নাম্বারটা তত আস্তে আস্তে বাড়বে। তো এই যে এত ধরনের জীব আমাদের পৃথিবীতে আছে, এটাকেই বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি, যাকে বাংলায় বলে জীব বৈচিত্র্য। তাহলে এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য হলো যত ধরনের জীব এখন আমাদের এই লিভিং ওয়ার্ল্ডে আছে। এবার এই বায়োডাইভার্সিটির এই প্রতিটা জীব, এবার যদি আমি প্রতিটা জীবকে ধরি, তাহলে এই যে এত জীব, এত কিছু বিভিন্ন ধরনের, কত মানুষ থেকে শুরু করে ছোট ছোট ব্যাকটেরিয়া যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলোও আছে লিভিং এর মধ্যে। তো এত লিভিং যে অ্যানিমাল, প্ল্যান্ট, ব্যাকটেরিয়া, মাইক্রোস্কোপিক অর্গানিজম, এত কিছু আছে, তাহলে এদের সবাইকে যদি আমি পড়তে যাই তাহলে কিভাবে পড়বো? তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের এভাবেই করা হয়েছে যে এই যে জীব বৈচিত্র্য, এই বায়োডাইভার্সিটিকে আমরা কিভাবে পড়াশোনা করব। তাহলে এই বায়োডাইভার্সিটিটাকে কিভাবে পড়াশোনা করব না, এটা এত এত জীবকে তো আর ধরে ধরে একটা একটা করে পড়তে গেলে তো অনেক সময় লেগে যাবে, তার জন্য, বা সেটা অনেক একটা জটিল ব্যাপার হয়ে যাবে, তার জন্য এটাকে সিম্পলিফাই করবার জন্য একটা স্টাডি হলো। তাহলে সেই স্টাডিটার নাম হচ্ছে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। যার বাংলা নাম হচ্ছে বিন্যাস বিধি। বিন্যাস বিধি। এই যে ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি কথাটা এসেছে দুটো টার্ম থেকে। একটা হচ্ছে ট্যাক্সো, ট্যাক্সো এসেছে ট্যাক্সিস থেকে, আর নমিটা হচ্ছে নোমস। মানে হচ্ছে এই ট্যাক্সিস মানে হচ্ছে শ্রেণীবিন্যাস এবং নোমস মানে হচ্ছে ল বা রুলস। তাহলে নিয়ম, তাহলে শ্রেণীবিন্যাস করবার যে নিয়ম, বিধি, তাহলে এই শ্রেণীবিন্যাস করবার যে নিয়ম, সেই ধরনের পড়াশোনাটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে এই ট্যাক্সোনমিতে তাহলে কাকে নিয়ে পড়াশোনা করছি আমরা? এই টোটাল সমস্ত যত জীব জগৎ আছে, যত জীব আছে পৃথিবীতে, তাহলে সবাইকে নিয়ে আমি সবাইকে তাহলে গুছিয়ে পড়াশোনা যেটা করতে পারবো সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে এই সবাইকে একসাথে স্টাডি করা মানেটা কি? তাহলে আমি কিসের ভিত্তিতে সবাইকে স্টাডি করব? একটা লাইব্রেরির যদি উদাহরণ নিই আমি, একটা লাইব্রেরিতে কি হয়, একটা লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকে। একটা লাইব্রেরিতে গেলে আমি সাহিত্যের বই পাই, আমি বিজ্ঞানের বই পাই, আমি আইনের বই পেতে পারি, আমি কমার্সের বই পেতে পারি, ব্যবসা বাণিজ্যের বই। তো বিভিন্ন ধরনের বই আমি এই লাইব্রেরিতে পেতে পারি। কিন্তু যদি একটা বিরাট বড় লাইব্রেরি, সেখানে কয়েক হাজার বই, হাজার হাজার বই আছে, তাহলে আমি যদি বলি যে একটা জীবন বিজ্ঞানের বই সেখান থেকে নিয়ে আসতে, তাহলে সেটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। ওই হাজারটা বই যদি আমরা আমাদেরকে সরিয়ে সরিয়ে যদি হ্যাপাজার্ড, যদি বিশৃঙ্খল ভাবে যদি সাজানো থাকে, তাহলে সেখান থেকে একটা জীবন বিজ্ঞানের বই নিতে কিন্তু আমাদের প্রচন্ড অসুবিধা হবে। এবার এই লাইব্রেরিটা যদি প্রপারলি যদি সাজানো থাকে, যদি সাহিত্যের বই একদিকে, একদিকে বিজ্ঞানের বই, একদিকে আইনের বই, একদিকে ব্যবসার বই, এরকম ভাবে যদি থাকে, আবার যদি বিজ্ঞানের বই যেখানে আছে সেখানে যদি আমি ফিজিক্যাল সায়েন্সের, ফিজিক্সের বই যদি আলাদা থাকে, যদি কেমিস্ট্রির বই আলাদা থাকে, যদি বায়োলজি বা জীবন বিজ্ঞানের বই যদি আলাদা করে থাকে,
তাহলে এখান থেকে আমি যে বায়োলজির বইটা বা জীবন বিজ্ঞানের বইটা আমি সুন্দর করে এখান থেকে আলাদা করে টুক করে নিয়ে চলে আসতে পারবো। তাহলে এরকম ভাবে, তাহলে এটা যদি প্রপারলি সাজানো থাকে, লাইব্রেরিটা আলাদা আলাদা, তাকে যদি আলাদা আলাদা বই থাকে, তাহলে আমি জিনিসটাকে সাজাতে পারবো। এবার আমার তাহলে নিয়ে আসতে সুবিধা হবে। ঠিক সেই রকমই যত এই পৃথিবীতে তো ছড়িয়ে ছিটিয়ে জীব আছে, এবার যদি আমি পড়াশোনাটাকেও ছড়িয়ে ছিটিয়ে করি তাহলে কি হবে? তাহলে আমি হঠাৎ করে একটা ধরনের জীবকে খুঁজে পাবো না। তাহলে একটা ধরনের জীবকে যদি আমি সাজাতে যাই, তাহলে পুরো জীব জগৎকে আমাকে সাজাতে হবে। তাহলে এই সাজানোর যে প্রক্রিয়া, এই সাজানোর প্রক্রিয়াই হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে এবার কেমন ভাবে সাজানো? না, বিভিন্ন ভাগে সাজানো। এবার বিভিন্ন ভাগে আমি কিভাবে সাজাবো? তাহলে আমাকে বিভিন্ন ভাগে সাজাতে গেলে আমাকে বিজ্ঞানের বই, আমাকে সাহিত্যের বই চিনতে হবে। তাহলে সাহিত্যের বইয়ের কি চরিত্র? তাহলে ফার্স্ট আসছে যে ক্যারেক্টার। তাহলে আমি কিসের বেসিসে সাজাবো? ক্যারেক্টার বা অ্যাট্রিবিউট, মানে হচ্ছে তার প্রপার্টি বা চরিত্র, মানে কে কি রকম ধরনের, এই হিসাবে আমি সাজাবো। এবার আমাকে ক্যারেক্টারটাও চয়েস করতে হবে খুব বৈজ্ঞানিক ভাবে, সায়েন্টিফিক ভাবে। আমি যে কোনো একটা ক্যারেক্টার, হনুমানও গাছে থাকে, পাখিও গাছে থাকে, আমি বললাম পাখি আর হনুমান একই গ্রুপের মধ্যে পড়ছে, সেটা তো করলে হবে না। সেটা প্রথম দিকে কিছু কিছু যারা প্রথম দিকে একদম এই সাজানোর কাজকর্ম করছিল, তারা প্রথম দিকে এরকম ভুল করেছে। কিন্তু প্রপার ক্যারেক্টার আমাকে দিতে হবে, যার বেসিসে আমি সমস্ত জীবগুলোকে আলাদা আলাদা করব। এবার প্রথমেই করতে হবে যেটা, যে যে জীবগুলোর মধ্যে কমন ক্যারেক্টার, মানে সাধারণ কি বৈশিষ্ট্যগুলো, মানে দুটো জীবের মধ্যে বা একাধিক জীবের মধ্যে সাধারণ বৈশিষ্ট্যগুলো কিভাবে এক, সেগুলোর উপর নির্ভর করে আমি এদেরকে সাজাচ্ছি। আমি উদাহরণস্বরূপ নিতে পারি যে একটা ক্লাসরুমে, আমি যদি বলি যে একটা ক্লাসরুমে শুধুমাত্র কাঠের জিনিসপত্রগুলোকে আলাদা করা হলো প্রথমে, তাহলে আমি দুটো ভাগ পেয়ে গেলাম, একটা কাঠের জিনিসপত্র আর একটা যেগুলো কাঠের নয়, যেগুলো কাঠ ছাড়া। তাহলে কাঠ ছাড়া বেশ কিছু জিনিসপত্র থাকতে পারে, যেমন চক থাকতে পারে, তারপরে ডাস্টার থাকতে পারে, ডাস্টারও কাঠ দিয়ে তৈরি হয়, আবার প্লাস্টিকেরও হয়। তাহলে কাঠ ছাড়া যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আমি একটা গ্রুপের মধ্যে ফেললাম। এবার কাঠের জিনিসপত্রের মধ্যে হয়ে গেল আমার, কাঠের জিনিসপত্রের মধ্যে চলে এলো চেয়ার, টেবিল, তারপরে বেঞ্চ। তাহলে এই সমস্ত সব চলে এলো কাঠের জিনিসের মধ্যে। এবার যদি আমি আরো ভাগ করতে চাই, তাহলে আমি যেগুলো বসার জায়গা আর যেগুলো রাখার জায়গা, তাহলে টেবিল হয়ে যাবে কোনো কিছু রাখার জায়গা, বেঞ্চ বা চেয়ার হয়ে যাবে কোনো কিছু বসার জায়গা। তাহলে এইভাবে আমি আস্তে আস্তে সাব ডিভিশন গুলো করতে পারবো, মানে আমি ধাপে 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 ভাগগুলো করতে পারবো। তাহলে সেটাই, এইভাবে সাজানোটাই হচ্ছে ট্যাক্সোনমিস্টের কাজ। হোল ওয়ার্ল্ডে যা ছিল তার মধ্যে আমি একটা ভাগ পেয়েই গেছি, লিভিং ওয়ার্ল্ড। তাহলে নন লিভিং কে আমি আগেই বাদ দিয়ে দিলাম। তাহলে সব থেকে বড় যে ক্যাটাগরিটাতে ভাগ করা হলো, সেটা হচ্ছে কিংডম। তাহলে প্রথম তাহলে সব থেকে বড় ক্যাটাগরি হচ্ছে কিংডম। যেমন আমি বলেছিলাম কাঠের জিনিস আর কাঠের জিনিস নয়, তাহলে আমি সব থেকে বড় ক্যাটাগরি এখানে নিয়েছিলাম কাঠের আর হচ্ছে কাঠ ছাড়া যে জিনিস। তাহলে কাঠ ছাড়া, তাহলে এই দুটোকে আমি কাঠের একটা কিংডম ধরছি, কাঠ ছাড়া আর একটা কিংডম ধরছি। তাহলে এই দুটো যদি আমি ধরি, তাহলে একটা কাঠের একটা কাঠ ছাড়া, তাহলে কাঠের মধ্যে কারা পড়ছে? কাঠের জিনিসের মধ্যে টেবিল, চেয়ার যেগুলো বলছিলাম কাঠ ছাড়া,
চক, ব্ল্যাকবোর্ড, এই সমস্ত। তাহলে এই যে দুটো সব থেকে বড় ক্যাটাগরি, এর মধ্যে সব থেকে বড় ক্যাটাগরি হলো, সব থেকে বড় ক্যাটাগরি হচ্ছে কিংডম। তাহলে প্রথম দিকে যখন যখন অনেক কম জীব আবিষ্কৃত হয়েছিল, তখন কি হয়েছিল যে দুটো কিংডমে ভাগ করা হচ্ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল, মানে লিনিয়াস প্রথম শুরু করে, ফাদার অফ ট্যাক্সোনমি, ওই জন্য লিনিয়াসকে বলা হয়। তো তার সময়ে প্রথমে দুটো কিংডম ছিল, দুটো বড় বড় ক্যাটাগরি, দুটো কিংডমে ভাগ করা হয়েছিল টোটাল জীবজগৎকে। এবং পরবর্তী ক্ষেত্রে আরো এগুলো আস্তে আস্তে এই ট্যাক্সোনমির এই ক্লাসিফিকেশন গুলো, এই যে ভাগগুলো, এই প্রকারভেদ গুলো যত দিন গেছে তত মডার্নাইজ হয়েছে, এবং বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ দিয়েছে, বিভিন্ন ভাবে ক্লাসিফাই করেছে। তো যেটাকে পরবর্তী ক্ষেত্রে মনে হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য, তাদের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে বা ডিপেন্ড করে তাদেরকে পরে সেটাকে নেওয়া হয়েছে, মোস্ট অ্যাকসেপ্টেবলটাকে নেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে টু কিংডম, তারপরে একটু ভালো ক্লাসিফিকেশন এলো, তখন এলো ফাইভ কিংডম, মানে 5টা কিংডমে ভাগ করা হলো। আমি এই 5 কিংডম ক্লাসিফিকেশন, 2 কিংডম ক্লাসিফিকেশন, এগুলো নেক্সট চ্যাপ্টারে আছে, আমি নেক্সট চ্যাপ্টার যখন পড়াবো তখন এগুলো ইলাবোরেটলি আলোচনা করব। তো এখন মোটামুটি ভাবে কিংডমটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে কিংডমটা হচ্ছে কি সব থেকে বড় ক্যাটাগরি, এই জীব জগৎকে ভাগ করার সব থেকে বড় যে ভাগটা, যার মধ্যে সবকিছু অনেক কিছু পড়বে, তো সেই সব থেকে বড় ভাগটা হচ্ছে কিংডম। ঠিক আছে, এবার এই কিংডমের আন্ডারে অনেকগুলো, এই কিংডমের আন্ডারে সাব কিংডম থাকতে পারে, এই কিংডমের আন্ডারে অনেকগুলো সাব কিংডম থাকতে পারে, তাহলে হলো সাব কিংডম। এবার এক একটা সাব কিংডমের আন্ডারে, তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এক একটা কিংডম, যেমন অ্যানিমেলিয়া একটা কিংডম, যেখানে অ্যানিমাল গুলো, সমস্ত অ্যানিমাল গুলো এক জায়গায় পড়ে। যেমন প্ল্যান্টই একটা কিংডম, যেখানে সমস্ত গাছপালা, প্ল্যান্ট একটা কিংডমের মধ্যে পড়ে, সেরকম। এবার এই কিংডমটার মধ্যে সাব কিংডম থাকতে পারে, অনেকগুলো সাব কিংডম থাকতে পারে। এই সাব কিংডমের মধ্যে কি থাকে, অনেকগুলো ফাইলাম থাকে, এই ফাইলামের অন্তর্গত আবার, এই ফাইলামের আন্ডারে আবার কারা থাকে, সাব ফাইলাম থাকে। তাহলে সব থেকে বড় ক্যাটাগরি কিংডম, তারপরে হচ্ছে সাব কিংডম, তার আন্ডারে হচ্ছে অনেকগুলো ফাইলাম, তার আন্ডারে হচ্ছে অনেকগুলো সাব ফাইলাম। যেমন হোল ওয়ার্ল্ড যদি আমি ধরি, যেমন পলিটিক্যাল ম্যাপ যদি আমি ধরি, তাহলে একটা মহাদেশের আন্ডারে অনেকগুলো দেশ, একটা দেশের আন্ডারে অনেকগুলো রাজ্য, একটা রাজ্যের আন্ডারে অনেকগুলো জেলা, এইরকম ভাবে। তাহলে একটা কিংডমের আন্ডারে অনেকগুলো সাব কিংডম, তার আন্ডারে অনেকগুলো ফাইলাম, তার আন্ডারে অনেকগুলো সাব ফাইলাম থাকে। তার আন্ডারে কি থাকে, তার আন্ডারে থাকে অনেকগুলো ক্লাস, এই ক্লাসের আন্ডারে থাকে অনেকগুলো অর্ডার, এই অর্ডারের আন্ডারে থাকে, এই অর্ডারের আন্ডারে সাব অর্ডার থাকতে পারে, এই অর্ডারের উপরে সুপার অর্ডার থাকতে পারে, এই ক্লাসের উপরেও সুপার ক্লাস থাকতে পারে, আবার ক্লাসের নিচে অনেকগুলো সাব ক্লাস থাকতে পারে, এগুলো থাকতে পারে। আমি মেইন যে ক্যাটাগরি গুলো সেগুলো এখন বলছি। তাহলে অর্ডারের আন্ডারে কি থাকে, ফ্যামিলি, এই ফ্যামিলির আন্ডারে কি থাকে, এই ফ্যামিলির আন্ডারে থাকে ট্রাইব, এই ট্রাইবের আন্ডারে থাকে জেনাস, অনেকগুলো জেনাস, আর জেনাসের আন্ডারে, এক একটা জেনাসের আন্ডারে থাকে অনেকগুলো স্পিসিস বা প্রজাতি। তাহলে এই যে এক একটা, এগুলোকে বলা হয় এক একটা ট্যাক্সোনমিক ইউনিট, এগুলোকে এক একটাকে বলা হয় ট্যাক্সন।
ট্যাক্সন, এটার আরেকটা নাম হচ্ছে ট্যাক্সোনমিক। এইগুলো হচ্ছে এক একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর এগুলো এক একটাকে বলা হয়, যেমন কিংডম হচ্ছে একটা ট্যাক্সন, তারপরে হচ্ছে সাব কিংডম হচ্ছে আর একটা ট্যাক্সন, ফাইলাম হচ্ছে আর একটা ট্যাক্সন। ট্যাক্সন এসছে ট্যাক্সোনমিক ইউনিট, অন কথার মানে হচ্ছে ইউনিট, তার মানে একক, ট্যাক্সোনমির একক। আমি কেন বলছি একক? কারণ এগুলো দিয়ে, এগুলোর সাহায্যেই আস্তে আস্তে কি করা হচ্ছে, ভাগ করা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা ট্যাক্সোনমিক ইউনিট বা ট্যাক্সন। তাহলে কিংডম একটা ট্যাক্সন, সাব কিংডম একটা ট্যাক্সন, ফাইলাম একটা ট্যাক্সন, সাব ফাইলাম ট্যাক্সন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি সবাই হচ্ছে একটা করে ট্যাক্সন। ঠিক আছে, তাহলে এই ট্যাক্সন গুলো হচ্ছে ট্যাক্সোনমিক ইউনিট আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি আর ট্যাক্সন। যদি আমি একাধিক ট্যাক্সনের কথা বলি, এটা হচ্ছে সিঙ্গুলারে হচ্ছে ট্যাক্সন, আর প্লুরালে যদি বলি তাহলে হচ্ছে ট্যাক্সা। তাহলে এই হলো। এবার আমি যে এই কিংডমের আন্ডারে সাব কিংডম, সাব কিংডমের আন্ডারে ফাইলাম, ফাইলামের আন্ডারে সাব ফাইলাম, এইরকম করে যে একদম নিচে আসছি, তাহলে এই যে জিনিসটা দাঁড়াচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। নমিক হায়ারার্কি। তাহলে এই যে পরপর পরপর এই একদম স্পিসিস টু কিংডম, এই যে পরপর পরপর ধাপে ধাপে বা কিংডম টু স্পিসিস, এই যে ধাপে ধাপে একটা সজ্জারীতি, তাহলে এটাই হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে আমরা যদি দেখি, সব থেকে নিচে আছে স্পিসিস, তার উপরে আছে জেনাস। তাহলে একটা জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস থাকে, একটা জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস থাকে। এবার এই যে গোছানোটা, এই যে অ্যারেঞ্জমেন্টটা, তাহলে প্রথমে শুরু হয়েছিল কিভাবে? তাহলে একটা একটা জীবকে দেখি তাদের আইডেন্টিফিকেশন এবং তাদের ডেসক্রিপশনের মাধ্যমে। তাহলে আমি এই নেচারে, গোটা পৃথিবীতে, তাহলে ট্যাক্সোনমি প্রথম তাহলে লিনিয়াসের সময়ে, তাহলে তখন বিজ্ঞানীরা কি করতো, ট্যাক্সোনমিস্টরা কি করতো বা এখনো করে, যেটা নেচারে কোনো একটা জীবকে দেখলাম, ধরো আমি আরশোলাকে দেখলাম, তাহলে আরশোলাকে দেখে আরশোলার কি কি বৈশিষ্ট্য, তাহলে আরশোলার কি কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমি আরশোলাকে একটা তার ক্যাটাগরাইজেশন করলাম। ট্যাক্সোনমির এই স্টাডিটা এরকম ভাবে হয় না, আমি নেচারের মধ্যে এই পৃথিবীতে যত জীব আছে, প্রথম থেকে কি হলো, যে জীবগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে শুরু করা হলো, যে এটা এই জীব, এটা এই ধরনের জীব। তাহলে কিসের বেসিসে আইডেন্টিফাই করতে শুরু করা হলো? যে তাদের ক্যারেক্টার বা চরিত্র, তাদের মধ্যে কি কি ধরনের ক্যারেক্টার দেখা যাচ্ছে। তাহলে যদি আমি আইডেন্টিফিকেশন করি এবং তাদেরকে যদি, এবং তাদের নামকরণ করা হলো, তাহলে নামকরণ কেন করা হবে? কারণ আমি দেখছি, আমি যদি এখানে যেমন আরশোলা বলছি, একটা আরশোলাকে আরশোলা বলছি, আবার বিদেশে কেউ ককরোচ বলছে, তাহলে বিভিন্ন জায়গায় একটা জীবেরই, একটা সিঙ্গেল জীব, সেই জীবটারই বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হচ্ছে। তাহলে এরকম করলে তো সায়েন্টিফিক্যালি আমি এখান থেকে বলছি আমি একটা আরশোলা নামে একটা জীব পেয়েছি, এরকম এরকম দেখতে, আর একজন বলছে আমি ককরোচ নামে একটা জীব পেয়েছি, সেও এরকম এরকম দেখতে, তাহলে একটা অ্যানোমালি তৈরি হচ্ছে। তার জন্য যাতে সব জায়গায় সেই জীবটাকে একই নাম দিয়ে চেনা হয় এবং তার একটা ডেসক্রিপশন যেন সব সময় একটা সায়েন্টিফিক ডেসক্রিপশন যেন থাকে, সেরকম ব্যবস্থা করা হলো। তাহলে সেই যে জিনিসটার ব্যবস্থা, তাহলে তাকে চিনে, ওই পার্টিকুলার ওই জীবটাকে চিনে তার একটা নাম দেওয়া হলো।
তাহলে সেই নামটা হবে সায়েন্টিফিক নেম, সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম। তাহলে এই সায়েন্টিফিক নেমটা দেওয়ার জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া হলো যে এইভাবেই এই সায়েন্টিফিক নেমটা দেওয়া যাবে। এই সায়েন্টিফিক নেমটা যেমন তাই আমি নাম দিয়ে দিলাম সেরকম করলে হবে না। তো এই নিয়মগুলো যেখান থেকে করা হলো, যেমন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, তো সেখানে কি আছে আইন, সেখানে বিভিন্ন আর্টিকেল আছে, সেরকম ICZN বা ICBN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা অনেক সময় শর্ট কোশ্চেনে আসে। এবং এরকমই আছে ব্যাকটেরিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে আছে, এরকম বোটানিক্যাল নোমেনক্লেচার আছে। আলাদা আলাদা ব্যাকটেরিয়ার নামগুলো ব্যাকটেরিয়াল নোমেনক্লেচারের রুল আছে, কোনো প্ল্যান্টের নাম হলে বোটানিক্যাল নোমেনক্লেচারের রুল আছে, জুলজি কোনো নাম হলে জুলজিক্যাল নোমেনক্লেচারের রুল আছে। তাহলে এরকম, তাহলে ICZN কি করলো, বিভিন্ন আর্টিকেল বেঁধে দিল, বিভিন্ন আর্টিকেল দিল যে এইরকম মানে বিভিন্ন নিয়ম দিল। কে বলা হয়, এই নিয়মগুলোকে বলা হয় রুলস অফ নোমেনক্লেচার। তো অনেক রুল আছে, তার মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট রুল পড়বো, কিভাবে নেমিং করা হয় বা এবং কিভাবে সায়েন্টিফিক নেম কিভাবে লেখা হয় সেটার বেসিসে। তো এই রুলস অফ নোমেনক্লেচারের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা রুলস আমি আজকে বলছি। তাহলে নোমেনক্লেচারের রুল, তার মানে নামকরণের নিয়ম। তাহলে নাম যখন আমি সায়েন্টিফিক নেম দিচ্ছি কোনো অর্গানিজমকে, বা যখন সায়েন্টিফিক নেম দিচ্ছি তার কিছু নিয়ম আছে। 1 নম্বর হচ্ছে এই নামকরণটা হতে হবে ল্যাটিনে, বা ল্যাটিন যদি না হয় তাহলে সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে এলে সেটা করে নিতে হবে ল্যাটিনাইজড, সেটা ল্যাটিনাইজড করে নিতে হবে। এবার এই নামকরণটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে বাইনোমিয়াল, এটাকে বলে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে জেনারেলি বাইনোমিয়াল নোমেনক্লেচারই হয়। তো মানে বাইনোমিয়াল নোমেনক্লেচার হচ্ছে সেটাই যখন এই সায়েন্টিফিক নেমটার প্রথম যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হবে জেনাস নেম, এবং সেকেন্ড যে ওয়ার্ডটা হবে, সেকেন্ড যে অংশটা হবে সেটা হবে স্পিসিস নেম। এই জেনাসের বাংলা হচ্ছে গণ, আর এই স্পিসিসের বাংলা হচ্ছে প্রজাতি। তাহলে এই জেনাস নেম আর স্পিসিস নেম যদি দুটো নিয়ে যদি একটা সায়েন্টিফিক নেম গঠিত হয়, তখন তাকে আমি বলবো বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবার কোন স্পিসিসের আন্ডারে যদি আবার সাব স্পিসিস থেকে থাকে, যদি স্পিসিসের আন্ডারে যদি আরেকটা, তার আন্ডারে যদি আরো কিছু থাকে, যেমন সেটাকে বলা হচ্ছে স্পিসিসের নিচে যেহেতু তাই বলা হচ্ছে সাবস্পিসিস। তাহলে সাবস্পিসিস যদি থেকে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে, তাহলে আমি সায়েন্টিফিক নেমটা লিখবো প্রথমে জেনাস নেম মানে গণের নাম, তারপরে স্পিসিসের নাম, তারপরে সাবস্পিসিসের নাম। তাহলে এটা
তিনটে ভাগ হচ্ছে এই নামটা, তিনটে অংশ হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তো জেনারেলি আমাদের সাবস্পিসিস খুব একটা বেশি থাকে না, তো বাইনোমিয়াল নোমেনক্লেচারটাই পড়ছি মেনলি। তো জেনাস নেম প্রথমটা আর স্পিসিস নেম। এবার যখন আমি সায়েন্টিফিক নেম লিখবো, যেমন একটা আমি সায়েন্টিফিক নেম যদি বলি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে এই সায়েন্টিফিক নেমটা, এই ম্যাঙ্গিফেরাটা, এটা আম গাছের সায়েন্টিফিক নেম, তাহলে এই ম্যাঙ্গিফেরাটা হচ্ছে জেনাস নেম আর ইন্ডিকাটা হচ্ছে স্পিসিস নেম। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এবার যখন আমি এই সায়েন্টিফিক নেমটা লিখছি, তখন আমি এই জেনাস নেমের প্রথম অক্ষরটা লিখব ক্যাপিটাল লেটারে। যেমন এমটা আমি লিখেছি ক্যাপিটাল লেটারে, আর স্পিসিস নেমের প্রথম অক্ষরটা আমি লিখব স্মল লেটারে। তাহলে যেমন এখানে লিখেছি। এবং যখন আমি কোনো সায়েন্টিফিক নেম লিখব, এটা আরেকটা রুল, সেটা হচ্ছে আমি ইটালিক্সে লিখব, মানে যেরকম ইটালিক হরফ হয় সেরকম ভাবে। কিন্তু হাতে লেখার সময় তো সবসময় ইটালিক লেখা সম্ভব না, তার জন্য যদি আমি প্রিন্ট করি তাহলে বা টাইপ করি, তাহলে আমি ইটালিক্সে টাইপ করব। আর যদি আমি হাতে লিখি তাহলে এরকম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এরকম লিখে এই জেনাসের নিচে একটা দাগ আর ইন্ডিকার নিচে, স্পিসিসের নিচে একটা দাগ দেব, তাহলে আন্ডারলাইন করতে হবে। তাহলে যদি আমি হাতে লিখি তাহলে এটা আন্ডারলাইন করতে হবে। এবার আরেকটা রুল হলো, যখন এই সায়েন্টিফিক নেমটা আমরা লিখব, তখন এই সায়েন্টিফিক নেমটা যে ট্যাক্সোনমিস্ট বা যে বিজ্ঞানী দিয়েছে তার নামটা এখানে লেখা হয়, এবং কোন সালে সেটা করা হয়েছে, কোন সালে সেটা ডিসকভার্ড হয়েছে, সেই সালটা উল্লেখ করা হয়। যেমন এক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকাটা লিনিয়াস যেহেতু দিয়েছিল, তার জন্য এখানে অথারের নেম, মানে যে সায়েন্টিফিক নেমটা দিচ্ছে তাকে বলা হয় অথার। কারণ এই যে অর্গানিজমটা, এই অর্গানিজমটা সে তখন নাম দিল এবং তার একটা ডেসক্রিপশন লিখলো, এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকার কি কি ক্যারেক্টার, এ কোথায় পাওয়া যায়, সেরকম একটা, এর জন্য একটা ডেসক্রিপশনের এ অথার, তার জন্য এটাকে বলা হয় অথার। তাহলে অথারের নাম এবং যে সালে এটা, যে ইয়ারে এটা পাবলিশ হলো এই ডকুমেন্টটা, সেই ইয়ারটা অনেক সময় দেওয়া হয়। তো মোটামুটি এই হলো রুলস অফ নোমেনক্লেচার। এবার সায়েন্টিফিক নেম, আরো অনেক রুলস আছে, সেগুলো পরবর্তী উঁচু ক্লাসে আরো পড়া যাবে। তো এটা হলো মোটামুটি জেনারেল রুলস অফ নোমেনক্লেচার।